মূলত এই ফাইলটা তৈরি করা হয়েছে রিটেনের জন্য, থিওরির জন্য, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, এরকম প্রশ্ন আসবে, হাউ টু অন এ কম্পিউটার, কীভাবে কম্পিউটার অন করতে হয়। তো তুমি কয়েকটা পয়েন্ট লিখবা, হাউ টু অফ এ কম্পিউটার। তাহলে এটা হচ্ছে লিখিত প্রশ্নের জন্য। আমাদের প্রশ্নের প্যাটার্ন বলছি না, প্রশ্নের প্যাটার্ন হচ্ছে কয়টা, 30টা কোশ্চেন, 20টা হচ্ছে এমসিকিউ, 10টা হচ্ছে লিখিত প্রশ্ন। তো এই ফাইলটা আমরা তৈরি করছি। এই ফাইলে মোটামুটি 230টার মতো কোশ্চেন আছে। এইটা পড়লেই এনাফ। এইখানে প্রশ্নগুলো বাংলাতে লেখা, এত কঠিন না, সহজ ভাষায় লেখা। তো এই কোশ্চেনগুলো পড়লে আর বাইরে থেকে আর থিওরি তোমাদের পড়ার দরকার নেই, প্রথমেই বলে দিলাম। ফাইলের নামটা কি? ফাইলের নামটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেটা আমি পিডিএফ আকারে গ্রুপে দিয়ে দিব। তাহলে যাবতীয় থিওরি আমরা একটা ফাইল থেকে পড়বো। 10টা ফাইল হইলে সমস্যা, মেনটেন করাটা কি সমস্যা না? কখন কোন ফাইল, 2-1টা ফাইল হারিয়েও যেতে পারে। 10টা ফাইল মেনটেন করা সহজ নাকি একটা ফাইল মেনটেন করা সহজ? একটা ফাইল। তাহলে 10টা ফাইল থেকে বাছাই করে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো একটা ফাইলে আনছি। আপাতত এই ফাইলে 232টা কোশ্চেন আছে। ভবিষ্যতে এই ফাইলটা আবার বড় হতে পারে, কারণ এর মধ্যে যদি আমি আবার কোশ্চেন পাই এখানে অ্যাড করব। অ্যাড করলে তোমাদের বলে দেবো, ঠিক আছে? সো আপাতত আমাদের কয়টা কোশ্চেন থিওরির জন্য? 232টা। এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় চলে আসছে, সেখান থেকে নিয়েছি। তারপর তোমার কোর্সের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ সেগুলো বাছাই করে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং কোনো কোশ্চেন বাদ দিবা না, বাদ দিলে তুমি বিপদ করবা, আগেই বলে দিলাম। কারণ এখানে বাদ দেওয়ার মতো কোনো কোশ্চেন অন্তর্ভুক্ত নাই। যেগুলো বাদ দেওয়ার সেগুলো আমি বাদ দিয়েছি, বুঝতে পারছো কথাগুলো? মানে যে প্রশ্নগুলো বাদ দেওয়ার কথা সেটা আমি বাদ দিয়েই তৈরি করছি। তার মানে আমি গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো এখানে অন্তর্ভুক্ত করেছি। তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা দেখো, হাউ টু অন এ কম্পিউটার। কিভাবে কম্পিউটার অন করতে হয়, এই ধরনের প্রশ্ন পরীক্ষা চলে আসে। এখন তুমি বইয়ের ভাষায়, যখন তুমি বইয়ের ভাষাটা শিখবা বা যখন তুমি পরীক্ষা খাতে লিখতে যাবা, তখন তো তুমি কম্পিউটার অন করা জানোই। তখন তুমি নিজের ভাষায় লিখলে তো সমস্যা নেই। তো এখন খেয়াল করো, কম্পিউটার অন করার জন্য বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করুন। কম্পিউটারের পাওয়ার কেবল এবং মনিটরের পাওয়ার কেবল বিদ্যুতের সকেটে সঠিকভাবে সংযুক্ত আছে কিনা তা পরীক্ষা করুন। তাহলে কম্পিউটার অন করতে গেলে তোমার কম্পিউটারে বিদ্যুৎ সংযুক্ত আছে কিনা সেটা দেখতে হবে। তাহলে তুমি মনে করো কম্পিউটারে কথা বাদ দাও, তুমি তো একটা টেবিল ফ্যান চালাইতে পারো। সবাইকে আমার কথা শুনতেছো? আমার দিকে তাকাও। টেবিল ফ্যান তো চালাইতে পারো। তো টেবিল ফ্যান চালাইতে গেলে কি করতে হবে? টেবিল ফ্যানের পাওয়ার কেবলটা বা প্লাগ যেটাকে আমি বলি, সেটাকে মাল্টিপ্লাগে লাগাতে হবে। মাল্টিপ্লাগে সুইচ অন করতে হবে। তারপর কি করতে হবে? টেবিল ফ্যানে একটা আবার সুইচ থাকে, সেইটা অন করতে হবে। তাহলেই তো টেবিল ফ্যান চলবে, নাকি ভুল বললাম? তাহলে কম্পিউটারের ক্ষেত্রেও তাই। কম্পিউটারের ক্ষেত্রে কি 2টা ডিভাইস থাকে, একটা হচ্ছে কম্পিউটার মানে সিপিইউ, আর একটা হচ্ছে কি মনিটর। কয়টা ডিভাইস? তাহলে 2টা ডিভাইস একসাথে চালু করতে হয়। তো 2টা ডিভাইসের 2টা পাওয়ার কেবল, 2টা ডিভাইসের কয়টা পাওয়ার কেবল? তাহলে এই 2টা পাওয়ার কেবল পাওয়ার পাচ্ছি কিনা, মানে কারেন্ট পাচ্ছি কিনা সেটা নিশ্চিত করতে হবে। তাহলে একটা হচ্ছে মনিটরের পাওয়ার কেবল, আর একটা হচ্ছে কম্পিউটারের পাওয়ার কেবল। এই 2টা পাওয়ার কেবল পাওয়ার মানে কারেন্ট পাচ্ছি কিনা সেটা নিশ্চিত করতে হবে। তো সেটা নিশ্চিত করার জন্য তাদেরকে মাল্টিপ্লাগে সংযুক্ত করতে হবে। ওকে, এরপরে খেয়াল করো, তাহলে আমি কি করলাম? এই 2টা পাওয়ার কেবল মাল্টিপ্লাগে সংযুক্ত করে মাল্টিপ্লাগে সুইচ অন করলাম। কি করলাম? এখন মাল্টিপ্লাগে সুইচ অন করলে কি চালু হইবে নি? ওই 2টা ডিভাইসের আবার সুইচ থাকবে না? সেইটার কথা বলছে। মনিটর চালু করো। মনিটর চালু করার জন্য মনিটরের নিচের দিকে বা সাইডে কোনো এক জায়গায় পাওয়ার বাটন থাকবে, সেটা অন করলা, তাহলে মনিটর চালু হইলো। তারপর সিপিইউ চালু করতে হবে। সিপিইউ দেখবে যে বক্স যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিপিইউ। সিপিইউ চালু করার জন্য বক্সের উপরের দিকে অথবা সাইডে অথবা সামনের দিকে কোনো একদিকে বড় একটা বাটন থাকবে, বোতাম, বড় একটা বাটন থাকবে। ওইটাতে তুমি ক্লিক করলে তখন সিপিইউ চালু হবে। তুমি যখন ক্লিক করবা তখন দেখবা যে হার্ড ডিস্কের লাইট জ্বলবে, লাল লাইট অথবা নীল লাইট জ্বলবে। ওই লাইট জ্বলা দেখে তুমি বুঝতে পারবে যে আমাদের সিপিইউটা অন হয়েছে। তারপর তুমি কিছুক্ষণ ওয়েট করলে দেখবা যে মনিটরে তোমার ডিসপ্লে আসবে। ধরো 15 থেকে 30 সেকেন্ড একটু ওয়েট করতে হয়। দেওয়ার পরে 15 থেকে 30 সেকেন্ড পরে কি হবে? কালো স্ক্রিনটা, এখন মনিটর অফ থাকা অবস্থা কালো না, কালোটাতে কি আসবে? তোমার ডিসপ্লে আসবে। কি আসবে? ডিসপ্লে আসবে। ওকে, তারপর হচ্ছে এইটা এই 1 থেকে 3 পর্যন্ত হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। লোডিং প্রক্রিয়া, লোড হতে সময় লাগবে, কয়েক মুহূর্ত পরে ডেস্কটপ স্ক্রিনে আসবে।
সব কিছু চলে আসবে। তাহলে এই হচ্ছে কম্পিউটার অন করার নিয়ম। একটি ফ্যান চালানোর যে নিয়ম, কম্পিউটার চালানোর সেই নিয়ম। এখন কম্পিউটার চালানোর জন্য তার মানে কি, তুমি দেখবা যে এখন সবাই চালাবে না, আমি বলতেছি, যখন বলবো তখন নির্দেশের বাইরে কাজ করো না। তাহলে তোমার সামনে দুইটা ডিভাইস তোমরা দেখো, মনিটর আছে আর সিপিইউ আছে, দুইটার পাওয়ার কেবল ডানে বামে অথবা সামনে তাকালেই দেখবো যে কোনো না কোনো মাল্টিপ্লাগের সাথে সংযুক্ত। এখন তুমি দেখবা কি মনিটরে লাইট আছে কিনা। এই সবাই আমার কথা শুনো, মনিটরে যদি লাইট থাকে তার মানে কি মাল্টিপ্লাগটা অন, আর মনিটরে যদি লাইট না থাকে তাহলে মাল্টিপ্লাগটা অফ। মাল্টিপ্লাগটা কি, তখন তুমি মাল্টিপ্লাগের কাছে যাবা, মানে মনিটরে পাওয়ার কোন মাল্টিপ্লাগে লাগানো। তো মাল্টিপ্লাগে গেলে তো মাল্টিপ্লাগে তো অন থাকলে লাইট জ্বলে, অফ থাকলে লাইট বন্ধ থাকে। তখন দেখবো যে মাল্টিপ্লাগে সুইচ অন অফ করে দেখবো যে মাল্টিপ্লাগে কারেন্ট আসে কিনা। তো দেখো মাল্টিপ্লাগেও কারেন্ট নাই, তখন দেখতে হবে মাল্টিপ্লাগ কার সাথে সংযুক্ত। তো মাল্টিপ্লাগটা দেখবো যে তখন দেওয়ালের, আমি মানে প্রক্রিয়াটা বলতে, দেওয়ালের সাথে কোনো এক জায়গায় সকেটে সংযুক্ত। তখন তুমি দেওয়ালে যাইবে, দেওয়ালে গিয়ে সুইচ অন করবা, তারপর মাল্টিপ্লাগে সুইচ অন অফ করে দেখবো কারেন্ট আসে কিনা। সাধারণত আসবে। যদি তারপরেও না আসে তাহলে দেখতে হবে তাহলে এই রুমেই কারেন্ট নেই, এই রুমেই কি নাই, কারেন্ট নাই। তাহলে এই রুমে কোথাও না কোথাও মেন কারেন্টের লাইন আছে, সেই লাইনের কাছে যাইতে হবে বা কাউকে বলতে হবে, ওই লাইনে গিয়ে লাইনটাকে চেক করতে হবে ওটা অ্যাক্টিভ আছে কিনা। ওটা বলা হয়, ওটাকে কি বলা হয়, সার্কিট ব্রেকার। ওটা যদি অ্যাক্টিভ না থাকে, তারপরে যদি কারেন্ট না থাকে, তাহলে হয়তো বা তোমার ওই মাল্টিপ্লাগগুলোতে সমস্যা। আমি কি কথা বুঝতে পারতেছি? আর যদি ওটা অফ থাকে তাহলে তো তুমি ওটাকে অন করলা, তো অন করে আবার তুমি দেওয়ালের মাল্টিপ্লাগে আসবা, ওইটাকে অন করবা, তারপর তুমি কোথায় আসবা, তারপর তুমি ওই মাল্টিপ্লাগে আসবে। কোন মাল্টিপ্লাগে, যে মাল্টিপ্লাগে তোমার পাওয়ার কেবলগুলো সংযুক্ত, ওগুলো অন করলা। দেন তুমি কোথায় যাবে, ফাইনালি সিপিইউর কাছে যাবা। সিপিইউর কাছে গিয়ে সিপিইউর বাটনে চাপ দিবা, মনিটরের বাটনে চাপ দিবা। তাহলে কি মানে, তার মানে কি বাটনে চাপার আগে তোমাকে এনশিওর করতে হবে, মানে এমন না যে তুমি আন্তর্জাতিক বাটনে চাপ দিলা তারপর বুঝতে পারবা যে বাটনে চাপ দিচ্ছি কোনো কিছু হয়েছে না, তার মানে কি কারেন্ট নেই, মানে কারেন্ট নেই। এটা করলে কিন্তু তুমি জরিমানা করবা, এরকম নষ্ট হয়ে যাবে তো কথা। তুমি আন্তর্জাতিক এরকম করো, তো প্রতিদিনই করো এরকম আন্তর্জাতিক, বাটনে চাপ দিলা। তুমি আগে দেখবা এখানে কারেন্ট আছে কিনা, এখানে কি আছে কিনা। কারণ কারেন্ট চেক করার জন্য কি টেস্টে লাগবে না, ওই তো টেস্টে লাগবে কেন। তুমি দেখবা যে মনিটরে পাওয়ারটা দেখবা, পাওয়ার সুইচ অন করে দেখবা লাইট জ্বলে কিনা। তুমি সুইচে টিপ দিচ্ছ, লাইট জ্বলে নাই, তার মানে কি কারেন্ট নাই। এটা বুঝতে কি খুব কঠিন লাগে। সবাই একটু দেখো মনিটর অফ কার দেখো, তা তুলো তো। সবাই কি মনিটর অফ, কিন্তু সাইডে দেখো একটা ছোট এলইডি লাইট জ্বলতেছে না। সবাই দেখো কোন একদিকে এলইডি লাইট জ্বলতেছে কিনা। হ্যাঁ, ডান দিকে, রাইট। তাহলে এলইডি লাইট জ্বলা মানে কি, ওই মনিটরের পাওয়ার আছে, মনিটরে কি আছে। এখন জাস্ট সিপিআই কথা না, ওই যে আন্তর্জাতিক ইচ্ছা করে আমি কথা বলতেছি, কোনো কিছু নির্দেশ দিলাম না, আন্তর্জাতিক মেরা দিলাম, হইবে নাকি। কম্পিউটার অন করা হচ্ছে না, তো আমি তো পড়াচ্ছি এখন, তোমার প্র্যাকটিক্যাল তো তোমার দেরি আছে। তাহলে তুমি যখন এরকম দেখবা, প্রতিদিন সেরকম দেখবা যে মনিটরের ডান দিকে বা বাম দিকের কোনায়, যেটা আজকে দেখলাম, ওইখানে ওই যে ছোট এলইডি লাইট জ্বলে কিনা। মনে করো জ্বলে না, তাহলে তুমি মনিটরের যে নিচে দিকে পাওয়ার বাটন, ওখানে একটা টিপ দিলা, তারপরেও জ্বলে না। তখন তোমাকে দেখতে হবে এটার কোথায়, পাওয়ার কেবলটা কোন মাল্টিপ্লাগে লাগানো। সবাই সামনের দিকে তাকাও, তুমি একটু সামনের দিকে তাকাও, এখানে মাল্টিপ্লাগ আছে। তোমাদের সামনের দিকে বা ডাইনে বামে তাকাও, কোনো না কোনো মাল্টিপ্লাগে এটা সংযুক্ত। সেটা এখন কিভাবে বাইর করবো, তোমার মনিটর থেকে কালো কেবল ধরে ধরে তুমি অগ্রসর হইলেই মাল্টিপ্লাগ পাই যাবে। কান টানলে মাথা আসে, একটা কথা আছে না, ওই রকম আর কি। মনিটরের পাওয়ার কেবল ধরে একটু টান দিয়ে তুমি দেখতে দেখবা মাল্টিপ্লাগ পেয়ে যাবে। নাকি আনতে খুঁজবানি, তোমার কম্পিউটার হইয়া নেই, তুমি মাল্টিপ্লাগ যদি এনে খুঁজো তাহলে তো সমস্যা, ওটার আশপাশেই থাকবে। এখন বুঝছো নি। তাহলে মনিটরে যদি পাওয়ার আসাটাই, মনিটরে এলইডি লাইট জ্বলছে মানে কি পাওয়ার আছে, আর জ্বলে নাই মানে কি পাওয়ার নাই। যদি মনিটরে এলইডি লাইট না জ্বলে তাহলে মনিটরের পাওয়ার বাটনে একবার চাপ দিবা, মনিটরের পাওয়ার বাটন সহজে নষ্ট হয় না, এটা সমস্যা নেই। একবার চাপ দেওয়ার পরে যদি মনিটরে লাইট না জ্বলে তাহলে তোমাকে মাল্টিপ্লাগ অন করতে হবে। দেন তুমি সিপিইউ এর পাওয়ার বাটনে চাপ দিবা। দাম বেশি কোনটা, দাম সিপিইউ, এই বক্সের দামই বেশি, বুঝতে পারছো। এই আমি কি বুঝতে পারলাম কথাগুলো। তাহলে এইটা মনিটর হচ্ছে, কম্পিউটার হচ্ছে, এটা হচ্ছে তোমার কি জানলাম আমরা, কম্পিউটার অন করার নিয়ম। তারপর এটা হচ্ছে কি কম্পিউটার অফ করার নিয়ম। তাহলে অনটা করিল তোমরা, স্টার্ট মেনুতে ক্লিক করার পরে পাওয়ার বাটনটা দেখতেছো, পাওয়ার বাটন
এখানে ক্লিক করবা। পাওয়ার বাটনে ক্লিক করলে দেখো এখানে অনেকগুলো অপশন আছে। এখন যদি তুমি শাটডাউন বাটনে ক্লিক করো, সবাই লক্ষ্য করো, শাটডাউন বাটনে ক্লিক করলেই কম্পিউটার অফ হয়ে যাবে। শাটডাউন বাটনে ক্লিক করলে কি হবে? কম্পিউটার অফ হবে। বুঝতে পারছেন? তাহলে এটা আমরা সবার পরে করব, আমাদের ক্লাস যখন শেষ হবে তখন করব, এটা এখন করব না, ঠিক আছে? তো সবাই পরবর্তীতে আমরা পরবর্তী টপিকসে চলে যাই। পরবর্তী টপিকস হচ্ছে কি, হোয়াট আর দ্য প্রাইমারি রিজন এ কম্পিউটার মাইট ফেল টু টার্ন অন। সবাইকে প্রজেক্টের দিকে খেয়াল করতেছে? হোয়াট আর দ্য প্রাইমারি রিজন, প্রাইমারি মানে কি? প্রধান কারণ। এ কম্পিউটার মাইট ফেল টু টার্ন অন, কম্পিউটার অন না হওয়ার প্রধান কারণগুলো কি কি, বা প্রাথমিক কারণগুলো কি কি? সবাই লক্ষ্য করো। মানে তোমার সব এই প্রশ্নটা বুঝাই দিই, তোমরা ভালো মতো লক্ষ্য করতেছ? প্রশ্নটা কি বলছে? কম্পিউটার অন না হওয়ার কারণ কি? তার মানে এই প্রশ্নটা অনুযায়ী তোমার কম্পিউটারের এভরিথিং ঠিক আছে। মানে কি ঠিক আছে? পাওয়ার সোর্সটা ঠিক আছে, মানে মাল্টিপ্লাগে কারেন্ট আছে, ওয়াল সুইচে কারেন্ট আছে, রুমের ভিতরে কারেন্ট আছে, বাট ইউপিএসেও তুমি অন করছো কিন্তু তারপরে কম্পিউটার অন হচ্ছে না। তখন তোমার কি কি কারণে অন না হয় সেটা আমি জানাচ্ছি তোমাদেরকে। মানে তোমার সব কানেকশন ঠিক আছে কিন্তু কম্পিউটার অন হইতেছে না। আমি কথা বুঝতে পারতেছি? তাহলে কি কি কারণে অন না হইতে পারে? সেটা হচ্ছে বিদ্যুৎ সংযোগ সমস্যা। তোমার যে কেবল টেবল থাকতে পারে, পাওয়ার কেবল থাকে না, আমাদের মনিটরে পাওয়ার কেবল একটা আছে, আর সিপিউর পাওয়ার কেবল, এখান থেকে পাওয়ার কেবলের সমস্যা, এটাকে বলা হয় বিদ্যুৎ সংযোগ সমস্যা। সেটা হইতে পারে পাওয়ার কেবল ঠিক মতো লাগানো হয়েছে না, হয়তো ঢিলা আছে, অথবা কেবলটা নষ্ট। এটা একটা সমস্যা, সম্ভাব্য কারণ। এটা কি বলা হচ্ছে? এটা হচ্ছে সম্ভাব্য কারণ। যখন তোমার কম্পিউটার অন না হবে তখন তোমার এই কারণগুলো মাথায় আসতে হবে, তারপর এগুলো চেক করতে হবে। চেক করে দেখবা যে সমস্যাটা সমাধান হয়ে যাবে। হয় পাওয়ার কেবলটা ঢিলা আছে, অথবা কি, অথবা তোমার হচ্ছে কি পাওয়ার কেবলটাই নষ্ট। প্রশ্নটা বুঝছো নি? প্রশ্নটা হচ্ছে তোমার কম্পিউটার যদি না চলে তখন এইগুলো জিনিস তোমার মাথায় আসতে হইবে, আর এইভাবে সমাধান করতে হইবে। প্রথমে কেবল চেক করলা, যে কেবলে কোনো ঝামেলা নাই, তাইলে তোমাকে দেখতে হবে কম্পিউটার পাওয়ার বাটন একটা আছে না, এই বাটনই নষ্ট। যেমন আমার কম্পিউটার পাওয়ার বাটন কয়েকটা নষ্ট হয়ে গেছে। তাহলে ওই কম্পিউটার অন হবে? তখন আমরা পাওয়ার বাটনটা আমরা রিপ্লেস করছি। তারপরে পাওয়ার সাপ্লাই ইউনিট, পিসিইউ বলে। তোমার কম্পিউটারে যেখানে ওই যে পাওয়ার কেবলটা লাগানো, ওই একটা বক্সের মতো, যেটা পিছন দিকে দেখলে বুঝো, ওইটাকে পাওয়ার সাপ্লাই বলে। ওইটাও নষ্ট হইতে পারে, তখন একটা পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখতে হবে। তারপরে পাওয়ার সাপ্লাই যদি তুমি দেখো না পাওয়ার সাপ্লাই তো ওকে, পাওয়ার পাচ্ছে, তাহলে মাদারবোর্ড সমস্যা। মাদারবোর্ডের মধ্যে এখানে সব কিছু থাকে, র্যাম থাকে, প্রসেসর থাকে, সেইটা সমস্যা হলেও কম্পিউটার অন হবে না। মাদারবোর্ড সমস্যা হলেও কি কম্পিউটার অন হবে না। তো মাদারবোর্ডের সমস্যা এটা একটু পরে মাথায় রাখতে হবে, কারণ মাদারবোর্ড সহজে নষ্ট হয় না। ওকে, 5 নম্বর কারণ হচ্ছে র্যাম বা প্রসেসর ঠিক মতো বসানো না। তো প্রসেসর তো তোমার ইয়ার মধ্যে থাকে, ক্লিপের মধ্যে থাকে। তো র্যাম নিয়ে চিন্তা করতে হবে, র্যামটা মানে ঢুলে দিচ্ছে, র্যামটা ঠিক মতো বসানো নাই অথবা ছুটে গেছে র্যামটা। বুঝতে পারছো কথাগুলো? র্যামটাকে তখন খুলে আবার একটু মুছে টুসে লাগাই দিতে হয়। 90% সমস্যা কি র্যামে থাকে, র্যামটা ডুলায় যায়, টানা আসা করে না, র্যামটা খুলে যায়। র্যামটা কি খুলে যায় বা ডুলায় থাকে, ওটা লাগাই দিলে ঠিক হয়ে যায়। অথবা সিমোস ব্যাটারি, প্রত্যেক কম্পিউটারে একটা ব্যাটারি থাকে, সেটা হচ্ছে সিমোসের পূর্ণরূপ কি একটু বলি? কমপ্লিমেন্টারি। সি দিয়ে কমপ্লিমেন্টারি, এম দিয়ে মেটাল, ও দিয়ে অক্সাইড, এস দিয়ে সেমিকন্ডাক্টর। কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। বাংলায় লেখো, তুমি তো বাংলায় লিখবা। কমপ্লিমেন্টারি পারবো না বাংলা লিখতে? মেটাল বা পারবো না? কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, এটা একটা ব্যাটারি। এই ব্যাটারিটা কি করে? তোমার কম্পিউটার অফ থাকলেও ডেট এবং টাইম সঠিক থাকে। ডেট এবং টাইম কি রাখে? সঠিক থাকে, এবং বায়োস ওপেন করতে সাহায্য করে। তুমি যদি টিপ দিলা, কম্পিউটারে যে বায়োসকে পাওয়ার দিবে, প্রথম পাওয়ারটা ও দেয়। প্রথম পাওয়ার কে দেয়?
এই মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর বায়োসকে সাহায্য করে। ওকে, তারপর হার্ড ড্রাইভ মানে হার্ড ডিস্কের সমস্যা। তোমার উইন্ডোজ থাকে কোথায়? হার্ড ডিস্কে। হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে, তাহলে উইন্ডোজ আইব, কম্পিউটার অন হইব কিন্তু স্ক্রিন দেখবা না, কম্পিউটার অন হইব কিন্তু কি স্ক্রিন দেখবা না, তখন হার্ড ডিস্ক পাল্টাতে হবে বা হার্ড ডিস্ক মেরামত করতে হবে। এই হচ্ছে সম্ভাব্য কম্পিউটার অন না হওয়ার সম্ভাব্য কারণ। বুঝছো নি কথাগুলা? কম্পিউটার অন না হওয়ার সম্ভাব্য কারণ। তারপরে দেখো 4 নম্বর প্রশ্নটা দেখো, দ্য পিসি ইজ রানিং, কম্পিউটার চলতেছে, বাট দেয়ার ইজ নো ডিসপ্লে অন দ্য মনিটর, মনিটরে কোনো ডিসপ্লে নাই। কম্পিউটার চলতেছে, তুমি বুঝতেছো যে কম্পিউটার সিপিইউ যে লাইট থেকে ওরা চলতেছে, কিন্তু মনিটরে কিছুই নাই। মনিটরে লাইট চলতেছে কিন্তু মনিটরে কিছু আসতেছে না। তাহলে হোয়াট উইল বি দ্য পসিবল কজ অফ দ্য ইস্যু? ইস্যু মানে এই সমস্যা, এই সমস্যার কারণ কি? আমি তোমাকে বললাম দেখো কম্পিউটার চলতেছে কিন্তু মনিটর আসতেছে না, মনিটর আবার ঠিক আছে, কানেকশন ঠিক আছে, তাহলে কি কি কারণে এটা হইতে পারে? ওই আগের কথাগুলো চলে আসবে, র্যাম ঢিলা, র্যামটা কি ঢিলা। আরেকটা কারণ হইতে পারে কি? আরেকটা কারণ হইতে পারে কেবল সংযোগ, মনিটরের সাথে আবার কম্পিউটারের ডাটা কেবল কানেকশন থাকে। কি কানেকশন থাকে? ডাটা কেবল, সেটা হচ্ছে নীল কালার, মাথাটা হচ্ছে নীল কালার। ওকে, তো ওই কানেকশনটা থাকে কম্পিউটারের সাথে। কার সাথে থাকে? তাহলে কম্পিউটারের সাথে মনিটরের কানেকশনটা হয় ডাটা কেবল, পেরিফেরাল ডাটা কেবলের সাথে সাহায্য হয়। বুঝতে পারতেছো? এই ডাটা কেবলটা ঢিলা থাকলে বা নষ্ট থাকলে মনিটরে কিছু দেখতে পারবে না, তখন তুমি ডাটা কেবলটা পাল্টে দেখবা, নতুন একটা ডাটা কেবল লাগিয়ে দেখলা যে তাহলে ঠিক হয়ে গেল। আর যদি তারপর যদি সমস্যা মানে তারপর যদি কিছু না আসে, তাহলে বুঝতে পারলা যে ডাটা কেবলের সমস্যা না, সমস্যাটা অন্য কোথাও। তখন তোমার সিপিইউর মধ্যে যে র্যাম আছে, র্যামটা ঠিক মতো লাগাতে হবে। তারপরও র্যামটা ঠিক মতো খুললে লাগাইছো, তারপরও আসে না, তাহলে মনিটর নিজেই সমস্যা। মনিটরে কি? বা মাদারবোর্ডের সমস্যা, পাওয়ার সমস্যা, বায়োসের সমস্যা, এগুলা। তাহলে এগুলো শুধু নামগুলো পড়বা, বিস্তারিত না পড়লেও চলবে। বুঝছো নি? গ্রাফিক্স কার্ড সমস্যা, এরা শুধু নাম দিলেই হবে। তোমাদের একটু সহজ করে দিই, তোমরা যেহেতু দুর্বল, তোমাদের একটু সহজ করে দিই। র্যাম সমস্যা, র্যাম ঠিক মতো বসানো না থাকলে বা তাতে কোনো থাকলে কম্পিউটার চালু হলেও মনিটর ডিসপ্লে আসবে না। আচ্ছা, মনিটর সমস্যা, মনিটর নিজেই ত্রুটিপূর্ণ হতে পারে। ওকে, আচ্ছা মনিটর সমস্যা দিলাম। এরপরে কি? মাদারবোর্ড সমস্যা, মাদারবোর্ড কোনো হার্ডওয়্যার সমস্যা থাকলে যেমন বায়োস, আচ্ছা পাওয়ার সাপ্লাই সমস্যা, বায়োস পাওয়ার সমস্যা, এটা শুধু নাম দিলেই বুঝছো। 7 নম্বর হচ্ছে বায়োস সেটিং আপডেট সমস্যা। ওকে, এই হচ্ছে মোটামুটি একটু তোমাকে শর্টকাট করে দিলাম। পরের কোশ্চেনটা দেখো, হোয়াট আর দ্য পসিবল ইস্যু অর প্রবলেম দ্যাট ক্যান অকার উইথ এ প্রিন্টার? প্রিন্টারে কি কি সমস্যা হতে পারে? এই কথাটা প্রশ্নটা দেখতেছো নি? হোয়াট আর দ্য পসিবল ইস্যু অর প্রবলেম দ্যাট ক্যান অকার উইথ এ প্রিন্টার? একটা প্রিন্টারে কি কি সমস্যা হতে পারে? প্রিন্টার আছে, এই যে প্রিন্টার, কিন্তু আমি প্রিন্ট করতে পারতেছি না। এখন কি প্রিন্ট করতে পারতেছি না? এখন একটা প্রাথমিক সমস্যা তোমাকে তো জানতে হবে কি কি সমস্যা হইতে পারে। দেখো প্রিন্টারে যদি প্রিন্ট না হয় কি কি সমস্যা হইতে পারে? একটা প্রিন্টারের মধ্যে কাগজ আটকে যায়, এই যে কাগজটা এদিক দিয়ে যায়, এদিক দিয়ে বেরোয় আসে, প্রিন্ট হয়ে মাঝখানে আটকে গেল, তাইলে তোমার কি প্রিন্ট হবে? প্রিন্ট হবে না। ও সিগন্যাল দিবে, এখন তুমি তার সিগন্যাল বুঝতেছো না, এখানে একটা লাল লাইট জ্বলবে, সিগন্যালটা না বুঝলে তুমি তো হবে না। তো কাগজ জাম হইলে কাগজটা টেনে বের করতে হয়। তারপরে কাগজ জাম যদি না লাগে তাহলে হয়তো কালি শেষ, তোমার কালি নাই, তো যাই দিচ্ছ তাই সাদা দিচ্ছ, মানে লেখাটা প্রিন্ট হওয়ার কথা সাদাই বেরোচ্ছে, কালি নাই তো কি সে কি প্রিন্ট করবে, তাই না? তারপর প্রিন্ট কোয়ালিটি খারাপ, কালি আছে হালকা, কম কালি, তাহলে তখন হালকা কালারের প্রিন্ট আসবে। আর হচ্ছে কি কোনো কথাই সে শুনতেছে না, মানে কি কানেকশন সমস্যা, এটারও তো পাওয়ার কেবল আছে, আবার এটারও কি আছে? ডাটা কেবল আছে। কথা কি বুঝতে পারতেছ? প্রিন্টারে কি আছে? পাওয়ার কেবল আছে, প্রিন্টারে আবার ডাটা কেবল আছে। প্রথমে দেখবো প্রিন্টারে পাওয়ার পাইছে কিনা। প্রিন্টারে পাওয়ার কেবলটা মাল্টিপ্লাকে লাগে সুইচ অন করবা, তাহলে প্রিন্টারে লাইট জ্বলবে, তো লাইট জ্বলে মানে কি প্রিন্টারে পাওয়ার আইছে। তারপরে যদি কাজ না করে তাহলে প্রিন্টারের ডাটা কেবলটা কম্পিউটারের সাথে খুলে আবার লাগাবা, এটা হচ্ছে কানেকশন সমস্যা। তারপরে হচ্ছে কি ড্রাইভার সমস্যা থাকতে পারে, তুমি যে প্রিন্টার ব্যবহার করতেছো সেই প্রিন্টারের ড্রাইভার তোমার কম্পিউটারেই সেট আপ দিচ্ছ না। ড্রাইভার মানে সফটওয়্যার, ড্রাইভার মানে কি সফটওয়্যার। প্রত্যেকটা প্রিন্টারের জন্য প্রিন্টারের সাথেই একটা সিডি দেওয়া দেয়, ওটাকে বলে ড্রাইভার, ওটাকে কি বলা হয়? তো সেটা ঢুকিয়ে ওটা ইনস্টল করতে হয়। তো ইনস্টল করলে তখন ওই সফটওয়্যারটা একে চিনতে পারে। ওই সফটওয়্যারটা যদি তোমার কম্পিউটার না থাকে তখন এইটা লাগাইলে ওকে আর চিনতে পারবে না,
আননোন ডিভাইস দেখাবে। অথবা তোমার ওই সিডি নাই, তাহলে তুমি এইটার মডেল নাম্বার থাকে, তো মডেল নাম্বার গুগলে দিয়ে ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল করতে পারবে। বুঝতে পারছো কথাগুলো? তাহলে ড্রাইভার সফটওয়্যারটা কি? ড্রাইভার সমস্যা বলছে। ড্রাইভার সমস্যা মানে কি? ড্রাইভার সফটওয়্যার সমস্যা। তাহলে ড্রাইভার সফটওয়্যার কি? ড্রাইভার সফটওয়্যার হচ্ছে এমন একটা সফটওয়্যার, দেখো সংজ্ঞাগুলো বলতেছি, মাথায় ঢোকাও। ড্রাইভার সফটওয়্যার সংজ্ঞা বলতে, ড্রাইভার সফটওয়্যার হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা হার্ডওয়্যারকে কন্ট্রোল করে। যেটা কি করে? হার্ডওয়্যারকে কন্ট্রোল করে। তার মানে কি, প্রিন্টারে ড্রাইভার সফটওয়্যার যদি আমার কম্পিউটারে না থাকে, তাহলে আমি ওই হার্ডওয়্যারকে কন্ট্রোল করতে পারবো না। পারবো? ওকে। তারপরে ওভার হিটিং, আমাদের প্রিন্টারটা যদি বেশি গরম হয়ে যায়, তার কুলিং মেকানিজম তাকে 30 মিনিটের জন্য বা যতক্ষণ ফুল না হয় ততক্ষণ পর্যন্ত সে নিজেকে অফ করে দেয়। তুমি তার ডাকলেও কাজ হইব না। বুঝতে নি কথাটা? সে আর তোমার কথা শুনবে না, সে রেস্টে। তুমি রেস্ট দাও না, তাতে কি হয়েছে? থাকো তুমি তোমার মতো, সে রেস্ট। সে নিজেই নিজেকে রেস্ট দিতে পারে। প্রিন্ট কমান্ডে দেরি হইতে পারে, প্রিন্টার অন না হওয়া, মানে এগুলো হচ্ছে মেইন কারণ। তোমরা শুধু টপিক্সের নাম দিলেও হয়ে যাবে। টপিক্সের নাম দিলেও কি হবে? এত কিছু না লিখলেও চলবে। প্রিন্ট কোয়ালিটি খারাপ, তাই লিখতে গিয়ে তোমরা হাঁপাই যাইবা, পারবা না। কি করে? বুঝছো নি? কাগজ জাম, খালি টপিক্সের নাম দিলেও হবে। বুঝছো নি কথাটা? কি করলাম? হোয়াট ইজ ক্যাশ মেমোরি? ক্যাশ মেমোরি কি? এগুলো পরীক্ষাতে আসছে, এগুলো একটু পরে দিতেছি। ক্যাশ মেমোরি কি? তোমরা নাম শুনছো হয়তো অনেকে। ক্যাশ মেমোরি হলো একটি দ্রুতগামী মেমোরি যা কম্পিউটারের প্রসেসর ও প্রধান মেমোরি এর মধ্যে যোগাযোগের গতি বাড়াতে সাহায্য করে। এটি অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে যাতে প্রসেসর দ্রুত প্রয়োজনীয় ডেটা পেতে পারে। ক্যাশ মেমোরি আরেকটা সংজ্ঞা আছে, ওইটা মানে সুন্দর। তাহলে দেখো, হোয়াট ইজ ক্যাশ মেমোরি? ক্যাশ মেমোরি সংজ্ঞা দেখো, প্রসেসরের মধ্যে ক্যাশ মেমোরি থাকে। তাহলে ক্যাশ মেমোরিটা কোথায় থাকে? প্রসেসরের মধ্যে, যা ডেটা দ্রুত অ্যাক্সেস করতে সাহায্য করে। এটি প্রসেসরের কার্যক্ষমতা বাড়ায়। প্রসেসর হচ্ছে তোমার কম্পিউটারের ব্রেন, যেটা চারকোনা একটা বিস্কুটের মতো। তো আমরা একটা প্রসেসর দেখাই দিই। ভিজুয়ালাইজেশন পড়ার মধ্যে ভিজুয়ালাইজেশন না হলে হবে না। কোর i5 12400 বর্তমানে পৃথিবীর সেরা প্রসেসর। সেরা প্রসেসর বলতে এই কারণে, মিড রেঞ্জে এটা হচ্ছে জাতীয় প্রসেসর। বাংলাদেশের ক্ষেত্রে এটা হচ্ছে কি? জাতীয় প্রসেসর। কোর i5 লিখে রাখতে পারো। 12400 মানে কি? 12 মানে 12 জেনারেশন। 12 মানে কি? 12 জেনারেশন। এটা সেভ করিলাই, সেভ করে ওপেন করি। সেভ ইমেজ অ্যাজ। কিভাবে সেভ করতে হয় দেখো, সার্চ যা করবে সবটা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখবে, তাহলে শিখে যাবা। এই যে প্রসেসর, এই রে বাবা, প্রসেসর কোথায়? বাবা গেল কোথায়? এনেই তো সেভ করলাম, মনে আমি খুঁজে পাই না। তাহলে দেখো, এই হচ্ছে প্রসেসর, সবাই দেখতেছ? ইন্টেল কোর i5 মানে i5 12400 SRL5Y। আচ্ছা, 12 মানে কি? 12 জেনারেশন। এখানে 13 থাকলে 13 জেনারেশন, 6 থাকলে 6 জেনারেশন। বুঝতে পারতেছ? এইটার মান যত বেশি হবে, দাম বাড়বে, তত স্পিড হবে, তত কি হবে? এইটা হচ্ছে প্রসেসর। এই প্রসেসরের ভিতরে ক্যাশ মেমোরি থাকে। কি থাকে? সবচাইতে দামি মেমোরি, ব্যয়বহুল মেমোরি এবং সবচাইতে স্পিড, প্রায় আলোর গতির কাছে। আলোর গতি তো জানোই, এইরকম, তার থেকে বেশি নাকি? আলোর গতির কাছে, এর থেকে বেশি তো নাই। এই কথা বুঝতেছ নি? তাহলে এই যে এইটার মধ্যে যে মেমোরিটা থাকে সেটাই হচ্ছে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি সাধারণত এটার ক্ষেত্রে মনে হয় সম্ভবত 15 MB বা 16 MB না 18 MB বা সর্বোচ্চ 32 MBর বেশি হয় না। ক্যাশ মেমোরি সর্বোচ্চ 32 MBর বেশি হয় না। ক্যাশ মেমোরি যত বেশি হবে তত দাম বাড়বে, তত স্পিড হবে, তত কি হবে? স্পিড হবে। তো কোর i5 তুমি এখন ক্যাশ মেমোরি জানো না, কেন? জেনারেশন যত আপডেট, ক্যাশ মেমোরি তত বাড়বে, তুমি জানো আর না জানো। কথা বুঝতে পারছো? তাহলে এটা একটা জানলা, কম্পিউটার কেনার ক্ষেত্রে কাজে লাগবে। আচ্ছা, ক্যাশ মেমোরিতে এখন সংখ্যাটা পড়ো, জীবনে বলবো না, কারণ এখন তুমি দেখে ফেলছো। ক্যাশ মেমোরিটা কোথায় থেকে তুমি দেখে ফেলছো না? তাহলে আবার পড়ো। প্রসেসরের মধ্যে ক্যাশ মেমোরি থাকে যা ডেটা দ্রুত অ্যাক্সেস করতে সাহায্য করে। এটি প্রসেসরের কর্মদক্ষতা বাড়ায়। শেষ।
এটা আজীবন প্রসেসর তো দেখাই দিলাম, প্রসেসর দেখছো তোমরা। এখন হচ্ছে কোনো এক সময় পেলে খুলে দেখাবো। আমরা তো হার্ডওয়্যার না, আমাদের আছে সফটওয়্যারের ক্লাস, খুলে দেখানোটা টাফ, তাই না? তারপর তো তুমি তো দেখাই দিলাম, ছবিটা তো দেখাই দিলাম। এখন 7 নম্বর থেকে হোয়াট ইজ ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরি কি? ভার্চুয়াল মেমোরি হলো একটি কম্পিউটারের মেমোরি ব্যবস্থা বা কৌশল। ভার্চুয়াল মেমোরি হলো একটি কৌশল দিয়ে দেবো, একটি ব্যবস্থাপনা কৌশল, এত সহজ কথা কেন, যা র্যামের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সাহায্য করে। এটি হার্ড ডিস্ক ড্রাইভের কিছু অংশকে, এটি হার্ড ড্রাইভের কিছু অংশকে মেমোরি হিসেবে ব্যবহার করে, যা কম্পিউটারের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। আর দরকার নেই, কোনো মতো যান বাঁচানো ফরজ। ওই লাইনটা কি ছিল? ও মাই গড, কন্ট্রোল জেড। যখন র্যাম পূর্ণ হয়ে যায় তখন কম্পিউটার অস্থায়ীভাবে অতিরিক্ত ডেটা হার্ড ড্রাইভে সংরক্ষণ করে এবং এটিকে ভার্চুয়াল মেমোরি হিসেবে ব্যবহার করে। যখন র্যাম পূর্ণ হয় তখন কম্পিউটার, আচ্ছা তাহলে পুরোটাই থাকুক, তুমি চাইলে নিচে লাইন বা দিতে পারো। তাহলে ভার্চুয়াল মেমোরি হচ্ছে তোমার হার্ড ডিস্ক আছে না কম্পিউটারে, হার্ড ডিস্কের থেকে হার্ড ডিস্ক আছে মনে করো 1000 জিবি। কত জিবি আছে হার্ড ডিস্কে? 1000 জিবি। যেমন আমার হার্ড ডিস্কে কত জিবি আছে, হার্ড ডিস্কে আমি মাই কম্পিউটার ওপেন করে দেখাই। মনে করো এই ড্রাইভে প্রপার্টিজে যাই, মোট প্রপার্টি দেখো এখানে কত আছে, এখানে আছে 157 জিবি, দেখতে পারতেছো? এখন 157 জিবি থেকে আমি মনে করো 8 জিবিকে আমি ভার্চুয়াল মেমোরি হিসেবে ঘোষণা করলাম। এখানে কোথায় গিয়ে জানি করতে হয়, টুলসে গিয়া, জেনারেলে গিয়া, কোথায় জানি আমার খেয়াল নাই। আচ্ছা এই হার্ড ডিস্কের 170 জিবি থেকে আমি কি করলাম, 8 জিবিকে আমি ভার্চুয়াল মেমোরির জন্য ঘোষণা করলাম। কি করলাম? তাহলে আমার র্যাম আছে কত? আমার র্যাম আছে 8 জিবি। যখন 8 জিবি ফিল আপ হয়ে যাবে তখন আমার এই ভার্চুয়াল মেমোরিতে ডাটা রাখবে প্রসেসর। কে রাখবে? কম্পিউটার প্রসেসর, ডাটা প্রসেস করার জন্য। শর্ত হচ্ছে র্যাম ফিল আপ না হলে রাখবে না। কথা বুঝতে পারতেছো? র্যাম ফিল আপ হয়ে গেছে, এত বেশি সফটওয়্যার তুমি ওপেন করছো, 8 জিবি র্যাম ফিল আপ হয়ে গেছে, তখন পরে সফটওয়্যারটা যে ওপেন করবা তখন ওই র্যামে না রেখে কোথায় রাখবে? হার্ড ডিস্কে রাখবে। তার আগে হার্ড ডিস্কের ওই জায়গাটাকে তোমাকে ভার্চুয়াল মেমোরি হিসেবে ডিফাইন করে দিতে হবে। বুঝছো নি কথাটা? তাহলে ভার্চুয়াল মেমোরি হলো একটি কম্পিউটার মেমোরি ব্যবস্থাপনা বা কৌশল যা র্যামের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে ব্যবহার করা হয়। এটি হার্ড ড্রাইভের কিছু অংশকে মেমোরি হিসেবে ব্যবহার করে, যা কম্পিউটারের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। এখন ভার্চুয়াল মেমোরি আর ক্যাশ মেমোরির মধ্যে পার্থক্য দেখা যায়। ক্যাশ মেমোরির সংজ্ঞায় অনেক সময় ভার্চুয়াল মেমোরি দিয়ে দাও, আবার ভার্চুয়াল মেমোরির সংজ্ঞা অনেক সময় ক্যাশ মেমোরির সংজ্ঞা ছেলেমেয়েরা লিখে ফেলে। তাই বলে দিলাম, বলে দেওয়ার পরে কি ভুল করবা? হ্যাঁ, ঘুমাচ্ছে কে? কেউ তো ঘুমাচ্ছে না, কারণ কি? আচ্ছা দেখো, এখন 8 নম্বর আসো, হোয়াট ইজ মেমোরি অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। মেমোরি কি এবং এর প্রকারভেদ। ক্লাসিফিকেশন মানে কি? প্রকারভেদ। তাহলে মেমোরি হলো কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ যা ডেটা, ইনফরমেশন এবং প্রোগ্রাম সংরক্ষণ করে রাখে। কি করে রাখে? সংরক্ষণ করে রাখে। মেমোরি হলো কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ যা ডাটা, প্রোগ্রাম, সফটওয়্যার সংরক্ষণ করে। কি করে? সংরক্ষণ করে। এখন কেউ স্থায়ীভাবে সংরক্ষণ করে, আবার কেউ অস্থায়ীভাবে সংরক্ষণ করে। তাহলে এইটা জানতে গেলে আমাদের কোথায় যেতে হবে? ক্লাসিফিকেশনে। তাহলে মেমোরি প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, যে ক্লাসিফিকেশন। প্রাইমারি মেমোরি আর এটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি হচ্ছে অস্থায়ীভাবে সংরক্ষণ করে, এটি সরাসরি সিপিইউর সাথে সংযুক্ত থাকে এবং অত্যন্ত দ্রুতগতি। প্রাইমারি মেমোরি উদাহরণ কি? প্রাইমারি মেমোরিকে আবার 2 ভাগে ভাগ করা যায়, র্যাম, রোম। র্যামটা কি? দেখো, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রোমটা কি? রিড অনলি মেমোরি। র্যামটা হচ্ছে অস্থায়ী মেমোরি। কি মেমোরি? এখানে অস্থায়ী ডাটা থাকে, কম্পিউটার অফ করলে র্যাম খালি হয়ে যায়। কি হয়ে যায়? যার কম্পিউটার র্যাম যত বেশি তার কম্পিউটার তত ফাস্ট। তাহলে কম্পিউটার ফাস্ট নির্ভর করে কার উপরে? কম্পিউটার ফাস্ট নির্ভর করে র্যামের উপরে, ক্যাশ মেমোরির উপরে, আর হার্ড ডিস্কের উপরে। হার্ড ডিস্কটা যদি স্পিড না হয়, কারণ আলটিমেট উইন্ডোজটা থাকে কোথায়? হার্ড ডিস্কে। তো এখন হার্ড ডিস্কে না রেখে আমরা এসএসডিতে যদি রাখি, আরও ফাস্ট। এসএসডি বুঝতেছ তো, সলিড স্টেট ড্রাইভ, এটা স্পিড বেশি। হার্ড ডিস্ক থেকে এসএসডির স্পিডটা কি? বেশি। তাহলে কম্পিউটারের স্পিড নির্ভর করে 3টা জিনিসের উপরে। তুমি উইন্ডোজটা কোথায় রাখছো? হার্ড ডিস্কে রাখছো না এসএসডিতে রাখছো? তাহলে কম্পিউটার স্পিড দরকার, তাহলে এসএসডিতে রাখতে হবে, টাকা একটু বেশি খরচ করতে হবে। র্যাম বাড়াতে হবে, ক্যাশ মেমোরি বাড়াতে হবে। বুঝতে পারছেন কথা? ওকে।
আর রম দেখো রিড অনলি মেমোরি, রমের পূর্ণরূপ কি? রিড অনলি মেমোরি। এখানে কোনো লাইনই বাদ দেওয়া যাবে না, মাঝে মাঝে পূর্ণরূপ আসে, পূর্ণরূপ পাশে দিয়ে দিছি, আমরা পূর্ণরূপ পাইছি না, পাইছো না কানা, এটা কি? আচ্ছা, রম রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি একটি স্থায়ী মেমোরি, কম্পিউটার চালু বা বন্ধ হলেও এর মধ্যে ডাটা মুছে যায় না। আর রোমের মধ্যে কি থাকে? রোমের মধ্যে ফার্মওয়্যার থাকে। আচ্ছা, এটা পরের কথা, সংজ্ঞাগুলো একটু পরে নিবা। সেকেন্ডারি মেমোরিতে আসো। এটি স্থায়ী মেমোরি যা ডেটা দীর্ঘমেয়াদে সংরক্ষণ করে রাখে এবং সিপিইউ সরাসরি অ্যাক্সেস করতে পারে না। সেকেন্ডারি মেমোরির মধ্যে রয়েছে হার্ড ড্রাইভ, এসএসডি, ডিভিডি, ইউএসবি। তাহলে সেকেন্ডারি মেমোরি হচ্ছে স্থায়ী মেমোরি। সেকেন্ডারি মেমোরি কি? স্থায়ী মেমোরি। এর মধ্যে ডাটা স্থায়ীভাবে থাকে, আবার এর ডাটা সিপিইউ ব্যবহার করতে পারে না। কেমনে ব্যবহার করে? দেখবা, দেখো, আমরা দেখাই। এই তোমরা দেখতেছো নি? এই যে আমার হচ্ছে এটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি, মানে স্থায়ী ডাটা থাকে। এখন আমি এনে ডাবল ক্লিক করলাম, করছি না? এটা ওপেন হয়ে গেল। তাহলে আমি ডাবল ক্লিক করছি, ওপেন হয়েছে, এখন সে ব্যবহার করতে পারতেছে। আমি যতক্ষণ ওপেন করবো না ততক্ষণ সে ব্যবহার করতে পারবে প্রসেসর। আমি যখন ওপেন করলাম তখন সে হার্ড ডিস্ক থেকে ডাটাটা গেল কোথায়? র্যামের মধ্যে গেল। কোথায় গেল? আবার যখন কাটলাম তখন র্যাম থেকে খালি হয়ে গেল। কে গেল? তাহলে সিপিইউ কাকে অ্যাক্সেস করে? সিপিইউ র্যামকে অ্যাক্সেস করে, বাট এই আমার হার্ড ডিস্ককে অ্যাক্সেস করে না। আমার কথা কি বুঝতে পারতেছো? কিন্তু হার্ড ডিস্ক থেকে আমাকে ডাটা আমি যদি অন করি তাইলে অ্যাক্সেস করতে পারবে, তাইলে না, আর নতবা নয়। তাহলে দেখছো নি কতটুকু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করলাম। তারপরে সেকেন্ডারি মেমোরি কি কি একটু মনে রাখবা। এসএসডি, সিডি, ডিভিডি, ইউএসবি। একটি তুলনামূলকভাবে ধীরগতি সম্পন্ন, এটা একটু দেখবা। হোয়াট ইজ রম অলরেডি বলেই দিছি, তারপর একটু দেখে নিবা। হোয়াট ইজ ফ্রেমওয়্যার? ফ্রেমওয়্যারটা কি? খুব ইম্পর্টেন্ট। ফ্রেমওয়্যারটা কি সবাই লক্ষ্য করো। ফ্রেমওয়্যার হলো বিশেষ ধরনের সফটওয়্যার। হোয়াট ইজ ফ্রেমওয়্যার? ফ্রেমওয়্যার কি? ফ্রেমওয়্যারটা কি? সবাই ভালো মতো লক্ষ্য করতে জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন, আলোচনা আসছে না কারো। ফার্মওয়্যার হলো বিশেষ ধরনের সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যারকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। কম্পিউটারের যে হার্ডওয়্যারগুলো আছে, হার্ডওয়্যারগুলো কি আছে? এভরিথিং, এগুলাকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। এটি হার্ডওয়্যার এবং অপারেটিং সিস্টেম বা উচ্চ স্তরের সফটওয়্যারগুলোর মধ্যে একটি যোগাযোগ সেতু হিসাবে কাজ করে। তাহলে আমার কম্পিউটার যদি টোটালি আমি সফটওয়্যারকে বাদ দিই, কম্পিউটার আসলে একটা কি? হার্ডওয়্যার। আসলে একটা কি? হার্ডওয়্যার। এখন এই হার্ডওয়্যারের মধ্যে আমি উইন্ডোজ সেট আপ দিচ্ছি। উইন্ডোজ মানে কি? অপারেটিং সিস্টেম। এখন এই অপারেটিং সিস্টেমটা সেট আপ দিতে গেলে প্রাথমিকভাবে আমি হার্ডওয়্যারের সাথে সংযোগ স্থাপন করব। কার সাহায্যে? ফ্রেমওয়্যারের সাহায্যে। ফ্রেমওয়্যারে আমাকে সাহায্য করবে কি? অপারেটিং সিস্টেমটা সেট আপ দিতে। কথা বোঝা গেছে? ফ্রেমওয়্যারটা কি করবে? ফ্রেমওয়্যার হচ্ছে একটা কি? সফটওয়্যার, যেটা একটা রমের মধ্যে দেওয়া হয়েছে। কার মধ্যে দেওয়া হয়েছে? রমের মধ্যে। কার মধ্যে দেওয়া হয়েছে? রমের মধ্যে। এবং এই সফটওয়্যারটাই আমাকে কি সাহায্য করবে? আমাকে অপারেটিং সিস্টেম সেট আপ দিতে সাহায্য করবে। কি করতে সাহায্য করবে? অপারেটিং সিস্টেম সেট আপ দিতে সাহায্য করবে। এটি হার্ডওয়্যার এবং অপারেটিং সিস্টেম বা উচ্চ স্তরের সফটওয়্যারগুলোর মধ্যে একটি যোগাযোগ সেতু হিসাবে কাজ করে। যোগাযোগ সেতু মানে কি? সেট আপ দিয়েই তো যোগাযোগ সেতু। আমার কম্পিউটারে ওএস ছিল না, অপারেটিং সিস্টেম ছিল না, আমি সেখানে সেট আপ দিলাম। তাহলে এটা দিতে সাহায্য করলো কারা? ফ্রেমওয়্যার দিল। কে সাহায্য করলো? ফ্রেমওয়্যার। এখন ফ্রেমওয়্যারটা কোথায় থাকে? ফ্রেমওয়্যারটা থাকে রোমের মধ্যে। ফ্রেমওয়্যার সাধারণত কম্পিউটার রোমে সংরক্ষিত থাকে, যা কম্পিউটার চালু হওয়ার সঙ্গে সঙ্গে সক্রিয় হয়। সঙ্গে সঙ্গে কি হয়? তাহলে ফ্রেমওয়্যারটা কি? আসলে একটা সফটওয়্যার। ফ্রেমওয়্যারটা কি আসলে? তাহলে যখন কম্পিউটার বানানো হয় তখন রোমের মধ্যে এই সফটওয়্যারটা পার্মানেন্টলি ওখানে স্টোর করা হয়। কি করা হয়? এখন এটাকে এমনভাবে স্টোর করা হয় যেন এটাকে কাজে লাগিয়ে তুমি তোমার চয়েসটাকে পাল্টাতে পারো। চয়েসটাকে কি করতে পারো? এখন তোমার চয়েস উইন্ডোজ 10, তুমি উইন্ডোজ 10 দিলা। তোমার চয়েস হচ্ছে উইন্ডোজ 11, তুমি উইন্ডোজ 11 দিলা। তোমার চয়েস হচ্ছে উইন্ডোজ 7, তুমি উইন্ডোজ 7 দিলা। যদি আমি নির্দিষ্ট করে দিই তাহলে সমস্যা হইতো না যে এখানে তুমি উইন্ডোজ 10 ছাড়া তুমি সেট আপই দিতে পারবে না। তাহলে কি সমস্যা না? নেই, এরকম তো হয় না। এরকম কি হয়? হয় না কেন? এই যে ফার্মওয়্যারের কারণে। ফার্মওয়্যার তোমাকে যে কোনো অপারেটিং সিস্টেম সেট আপ দিতে সাহায্য করবে। কি করবে? সাহায্য করবে। তাহলে কিছু পরিচিত ফার্মওয়্যারের নাম মনে রাখবো। বায়োস, ইউইএফ, অ্যান্ড্রয়েড ফার্মওয়্যার তো চিন্তা আছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দেয়। আইওএস হচ্ছে অ্যাপলের,
রাউটার ফার্মওয়্যার, রাউটারের মধ্যে ফার্মওয়্যার থাকে, প্লে স্টেশন ফার্মওয়্যার, স্মার্ট টিভি ফার্মওয়্যার, কয়টা নাম মনে রাখলা। ফার্মওয়্যার কোথায় থাকে? ফার্মওয়্যার থাকে রোমের মধ্যে, মনে থাকবে নি? ফার্মওয়্যার কোথায় থাকে? রোমের মধ্যে। ওকে, এইগুলো প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন আসে। হোয়াট ইজ র্যাম অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, এটা পড়ে নিবে। যেহেতু সংজ্ঞা পড়াইছি, এটা পার্থক্য, তোমরা সংজ্ঞাই পার্থক্য। হোয়াট ইজ প্রসেসর অ্যান্ড সিপিইউ, এত কিছু বললাম, প্রসেসরের ছবিও দেখাইলাম, কিন্তু প্রসেসর কিতা বলেই দিছি। প্রসেসরের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর প্রসেসর হচ্ছে কম্পিউটার ব্রেন। খালি এতটুকু লিখলেই পুরা মার। এটা কম্পিউটারে যাবতীয় গাণিতিক এবং যুক্তিমূলক কাজ করে। কি করে? কম্পিউটারে যাবতীয় গাণিতিক এবং যুক্তিমূলক কাজ করে। আর ক্যাশ মেমোরির সংজ্ঞা আমি দিয়ে দিছি, লাগবে না। হোয়াট ইজ ওএস, খুবই ইম্পর্টেন্ট। ওএস মানে কি? অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কি? ওএস বা অপারেটিং সিস্টেম হলো একটি সফটওয়্যার যা কম্পিউটার ও ব্যবহারকারীর মধ্যে সংযোগ স্থাপন করে। কম্পিউটার ও ব্যবহারকারীর মধ্যে কি স্থাপন করে? সংযোগ স্থাপন করে, এবং কম্পিউটারের সমস্ত হার্ডওয়্যার ও সফটওয়্যারের কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এই সংজ্ঞা দেখবা যে কালকে পড়া ধরবো, বলতে পারবে না। তাহলে এটা কার দোষ? তোমার দোষ। একটা লাইন তুমি শোনো, যখন পড়বা তখন ভিজুয়ালাইজেশন হতে হবে। পড়ার সময় কি হতে হবে দেখাই দিই। হোয়াট ইজ ওএস, অপারেটিং সিস্টেম কি? আমি একবার পড়বো, পরে এবার ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করবো। ওএস বা অপারেটিং সিস্টেম হলো এমন একটা সফটওয়্যার, আচ্ছা, বিভিন্ন ধরনের সফটওয়্যার, যেমন মাইক্রোসফট একটা সফটওয়্যার, এমন একটা সফটওয়্যার যা কম্পিউটার মানে এই যে কম্পিউটার এবং ব্যবহারকারী মানে কি? মানুষ, মানে আমরা। এই যে ভিজুয়ালাইজেশন হচ্ছে মধ্যে সংযোগ স্থাপন করে, মানে যোগাযোগ করতে পারে। মানে কম্পিউটার এখানে, আমি এখানে। এখন আমি মাউস দিয়ে নাড়া দিলাম, তাহলে মাউসটা নড়লো। এই নাড়তে সাহায্য করলো কি? অপারেটিং সিস্টেম। আমি ক্লিক করে একটা ফোল্ডার ওপেন করলাম, ডিলিট করলাম, এগুলো সাহায্য কে করতেছে? অপারেটিং সিস্টেম। তাহলে আমার মধ্যে, ডিভাইসের মধ্যে একটা সংযোগ করে দিল না? অপারেটিং সিস্টেম না থাকলে কি তুমি ফোল্ডার ওপেন করতে পারতা? আর ফোল্ডারই তো থাকতো না। তাহলে এখন দেখো, এই যে এখন যে আমি পড়বো, সেইটা এখন ভিজুয়ালাইজেশন হইবে। ওএস বা অপারেটিং সিস্টেম হলো এমন একটা সফটওয়্যার যা কম্পিউটার এবং আমার মধ্যে, মানুষের মধ্যে সংযোগ স্থাপন করবে এবং কম্পিউটারের সমস্ত হার্ডওয়্যারকে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে। যেমন এই যে মাউস একটা হার্ডওয়্যার না, তা এটা নড়াইলে এটা নড়তেছে, তাহলে এটা নিয়ন্ত্রণ কে করতেছে? অপারেটিং সিস্টেম। সে এটার সাথে কানেকশন করে দিচ্ছে, যার কারণে আমি এটা নড়াইলে ওটা নড়ে। তাহলে এই হচ্ছে অপারেটিং সিস্টেম। আচ্ছা, রাইট সাম অপারেটিং সিস্টেম নেম। কয়েকটা জনপ্রিয় অপারেটিং সিস্টেম নেম, অধিকাংশ তোমার নাম জানো। এটা হচ্ছে উইন্ডোজ, এটা ম্যাক ওএস, লিনাক্স, অ্যান্ড্রয়েড, আইওএস। আচ্ছা, বুঝছো নি? তারপরে আচ্ছা, এই পর্যন্তই থাক, অনেক আলোচনা করছি। তাহলে কত পর্যন্ত পড়ালাম? 15 পর্যন্ত। আগামী ক্লাসে তোমাদের 15 পর্যন্ত পড়া মনে থাকবে।